সম্পর্কের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে যে আপনার ভারতকে আমরা সাফিসিয়েন্টলি বুঝি কিনা, মানে আপনার যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি আপনার শত্রুকে কতটুকু চেনেন। ভারতকে চেনানোর ক্ষেত্রে বামপন্থীরা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আমার যে কালচারাল ব্লক, এই সুশীলরা কিছু কিছু আইডিয়া শিখিয়েছে আমাদেরকে। বলেছে যে এত বড় রাষ্ট্র, অনেক পাওয়ারফুল, অনেক বড় অর্থনীতি, রিজিওনাল পাওয়ার, এই সেই, কদিন পরে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে যাবে, আমরা কি করব, আমরা তো এই দয়া দাক্ষিণ্য নিয়েই চলতে হবে, আমাদের সেনাবাহিনীর কি দরকার। এই দেখবেন এই পয়েন্টটা কিন্তু 60s-এ, 70s-এ, 80s-এ আওয়ামী লীগ কিন্তু প্রচণ্ড সেনাবাহিনী বিরোধী দল ছিল। প্রয়োজন নাই তো, এরা পালতে হয়। বামপন্থীরা দেখবেন, ইনু মেননরা, কমিউনিস্ট পার্টির লোকজন দিব্যি বক্তব্য দিত যে এইগুলো কোনো প্রয়োজন নাই, এটা আমাদের আমাদের বন্ধু রাষ্ট্র আছে পাশে, এগুলো আমরা মানুষের খাওয়াবো টাওয়াবো, দান সাদগা করবো টরবো, দেশের মানুষকে, কৃষকদেরকে টাকা দিব, এটা কেন দরকার। এবং এই ফলশ্রুতিতে যেটা হয়েছে আপনি দেখবেন যে আমাদের আর্ম ফোর্সেস, আপনি সভরেন্টি কাকে দিয়ে রক্ষা করবেন? সভরেন্টি রক্ষার ফোর্স হচ্ছে আপনার আর্ম ফোর্সেস, আপনার গোয়েন্দা সংস্থা। তাদেরকে গ্র্যাজুয়ালি কিভাবে আনপ্রফেশনালি দুর্বল করে দিয়েছে আমাদের আর্ম ফোর্সেসকে, তাদেরকে ব্যবসায়ী বানানো হয়েছে দেখেন। এবং আমার সেনাবাহিনীর, আমার তো প্রচুর বন্ধুবান্ধব আছে সিনিয়র জুনিয়র, এই সেনাবাহিনী ফাইটিং ফোর্স না এখন। আপনার সে শান্তি মিশনে কাজ করতেছে, পুলিশিংয়ের জব করতেছে, আপনার হিল ট্রাক্সে কাজ করতেছে, খুবই লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ারে সে ইনভলভ, আর কি আপনার ইনসার্জেন্সি ডিল করতেছে। কিন্তু যুদ্ধের প্রিপারেশনের, ব্যাটল প্রিপেয়ারনেস যেটাকে বোঝায়, সেই প্রিপারেশন কি আমার আর্ম ফোর্সেসের এখন আছে কিনা? আমার আর্ম ফোর্সেসের উপরের দিকে যত যাবেন, কর্নেল অ্যাবাভ, একটা বিশাল অংশ হচ্ছে সেল আউট অফিসার্স। প্রচণ্ড দেশপ্রেমিক অফিসার আছে নিঃসন্দেহে, কিন্তু একটা বিশাল অংশ গত 17, 20, 25 বছরে সোল্ড আউট হয়ে গেছে বিভিন্ন স্বার্থের কাছে। ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, বিদেশ সফর, প্লট ফ্ল্যাট, মানে স্যাক্রিফাইসিং ফোর্স হতে যেটা লাগে, যে আপনি জীবন বিপন্ন করেও দেশের জন্য রক্ত দিয়ে আমার পতাকাকে সেফগার্ড করবেন, সেই ব্যাটেল প্রিপেয়ারনেস তো নাই। তাকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন। মেশিন টুলস ফ্যাক্টরিতে ফার্নিচার বানায়, মেশিন টুলস ফ্যাক্টরিতে তো আপনি যুদ্ধ বিমান বানাবেন, আপনি তো গুলি বানাবেন, আপনি ড্রোন বানাবেন। আপনি এই একই ফ্যাক্টরি যুদ্ধের আগে 60s-এ গাড়ি বানাইতো, যেই গাড়ি বিদেশে এক্সপোর্ট হইতো, অ্যাসেম্বল করতো এখানে, বিদেশি কোম্পানির একসাথে মিলে কাজ করতো। সেই ফ্যাক্টরি এখন নাট বল্টু বানায়। তো দেখেন যে আমরা কোথায় নামিয়ে নিয়ে আসছি এই ফোর্সের ক্যাপাসিটি। এবং গত কয়দিন আগে দেখলাম এনডিসিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কারেক্টলি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে আমাদের মাল্টি রোলের যে কমব্যাট এয়ারপ্লেন দরকার, আমাদের সেই সেই জেট নাই। আমাদের কক্সবাজার থেকে শুরু করে আমার পুরো সি লাইন, আমার যে বর্ডার, এইটা করার মতো কোনো প্রিপারেশন নাই। আমাকে মিলিটারি অফিসাররা বলেছেন যে ভারতের ক্যানভাসে, তারা ইস্টার্ন ফ্লাঙ্কসে তারা দেখতেছে আমার এখানে কোনো এয়ার ঝুঁকি নাই, মানে এখানে আকাশপথে ভারতের ক্ষতি হতে পারে সেরকম ঝুঁকির পরিমাণ হচ্ছে জিরো লেখা। তার ইন্ডিয়া বলতেছে, এর মানে হচ্ছে আপনি কি পরিমাণ অযোগ্য অবস্থায় আছেন। আপনার ধরেন 45-47টা বিমান আছে আমার, অলমোস্ট এগুলো সব রাশিয়ান আমলের, সোভিয়েত ইউনিয়নের আমলের, অলমোস্ট অকার্যকর। কদিন পরে দেখবেন এখানে ভাঙ্গা চুরে পড়ে, ওইখানে নদীর মধ্যে পড়ে, পাইলট মারা যায়, বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়, এইসব বিমান দিয়ে আপনি চলতেছেন। তাহলে আপনার আপনার প্রিপারেশন কোথায়? এই যে টোটালি পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, এবং যদি আপনি পিলখানা ম্যাসাকারের যে রিপোর্ট আপনার কমিশন যেটা করেছে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে দিয়ে, সেই কমিশনের রিপোর্ট পড়েন, সেখানে দেখবেন কিভাবে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতারা, কিছু কিছু মিসগাইডেড ফোর্সেস এর অফিসাররা মিলে এই কাজগুলো করে আর্ম ফোর্সেসকে দুর্বল করে দিয়েছে। আমার 57 জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করা হয়েছে ব্রুটালি। পৃথিবীতে কোনো যুদ্ধে এতগুলো অফিসার মারা যায়নি 2 দিনে 1 দিনে। তো সেই জায়গাতে আপনি হচ্ছে এখন আমাকে তাহলে কী করতে হবে? কামব্যাক করতে হবে, যে আমাকে এই রকম একটা সিনারিওতে ব্যাটেল প্রিপেয়ারনেস দরকার। ছোট দেশ মানে কি, ইরান দেখাই দিছে না কত ছোট হয়ে কত কিছু করা যায়। আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি যুদ্ধ করবেন না। তাই জন্য এই যে আলোচনাটা এখন চলতেছে, JF-17 থান্ডার যেটা পাকিস্তান এবং চায়না মিলে করেছে, তার পুরো একটা স্কোয়াড্রন তারা অলরেডি অফার করেছে বাংলাদেশকে। বাংলাদেশে 1-2টা স্কোয়াড্রন কিনে নেওয়া দরকার, এবং আমাদের পুরো ফোর্সেসকে আপনার আওয়ামী ভারতীয় দালাল মুক্ত করা দরকার, গোয়েন্দা সংস্থা সহ পুরো 20 বছরের রিক্রুটমেন্ট ভেটিং করা দরকার। এর ভিতরে বাংলাদেশপন্থী না এমন লোক কারা কারা আছে সিনিয়র লেভেলে,
কমান্ডিং পজিশনে যারা যারা আছে এদেরকে বের করতে হবে, ক্লিনিং অপারেশন করা দরকার। কারণ এই ফোর্সেসকে সামনে রেখে তো সাধারণ মানুষ লড়বে। আমার ৭১-এর মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছে কারা? আর্মি অফিসাররা তো নেতৃত্ব দিয়েছে, আমার প্রত্যেকটা সেক্টর কমান্ডার। আমার বাবা মুক্তিযুদ্ধে ছিলেন, ওনারা সিভিলিয়ান ছিলেন, ওদেরকে ট্রেনিং করেছেন কারা? এই জুনিয়র অফিসাররা, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, মেজররা তো তাদেরকে ট্রেনিং করিয়েছেন। তাহলে আমি এখনও বিশ্বাস করি যে আমাদের মেজরিটি জওয়ান, সিপাহী যারা আছেন বিডিআর এবং আর্ম ফোর্সেসে, অধিকাংশ জুনিয়র অফিসার প্রচণ্ড রকম দেশপ্রেমিক। শুধুমাত্র দালাল আছে উপরের দিকে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে, কাউন্টার ইন্টেলিজেন্স দিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে এবং ডিফেন্স রিলেশনশিপ বাড়াইতে হবে। চায়না, তুরস্ক, পাকিস্তান এবং ইরান ইনক্লুডেড, কারণ ইরান তো দুনিয়াতে খেলা দেখায় দিয়েছে। তারপর শিখতে হবে তো মিলিটারি একাডেমি থেকে, তাদের একাডেমিতে গিয়ে যে আসলে তারা কেমনে পারলো। তো আমার সে স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে যেটাকে দিয়ে আমি যুদ্ধের প্রিপারেশন নেব, আমার জনগণকে স্ট্যান্ডিং আর্মির সংখ্যা প্রয়োজন আপনি কমায় দেন, আপনি স্ট্যান্ডিং আর্মি থেকে কমায় দিয়ে আমরা বারবার প্রস্তাব করেছি, পাবলিকলি করেছি, আমার 2 কোটি নাগরিককে মিলিটারি ট্রেনিংয়ের অধীনে নিয়ে আসেন। 6 মাস থেকে 2 বছর, 18 বছর বয়স থেকে 35 বছরের ভিতরে প্রত্যেক নারী পুরুষকে আমাদের সীমান্তবর্তী অঞ্চল এবং তার বাইরে তাদেরকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এবং আপনার রিজার্ভ থাকবে হিউজ, যাদেরকে দিয়ে যে কোনো ক্রাইসিসে, ইভেন বন্যা, খরা, যে কোনো ডিজাস্টারে আপনার তো ভলান্টিয়ার লাগবে, আগুন লাগে, এই মানুষগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। থার্ড হচ্ছে আপনার বাজেট যদি ঘাটতি থাকে আপনি বাজেট দেবেন। আপনি আর্ম ফোর্সেসের ভিতরে প্রচণ্ড বৈষম্যের জায়গা আছে এবং এটা ইন্টারনালি কথা বললে বোঝা যায়। আমাদের সিপাহী জওয়ান যারা আছেন, বিডিআরের জওয়ান যারা আছেন, তারা যে বেতন কাঠামোতে আছেন এবং যে ডিউটি তাদের পালন করতে হয়, এটা কোনোভাবে সম্মানজনক না। আমাদের জুনিয়র অফিসার এবং তার উপরের অফিসারদের ভিতরে যে পার্থক্য, বেতন, স্যালারি, ফ্যাসিলিটির যে গ্যাপ আছে, এই ডিসক্রিমিনেশনগুলোকে অ্যাড্রেস করতে হবে। তাদেরকে সম্মানজনক বেতন কাঠামোতে আনতে হবে। কারণ একটা মানুষ বাংলাদেশের জন্য, আমার আপনাকে নিরাপদে রাখার জন্য সে জীবনের ঝুঁকি নিচ্ছে। অতএব তার ঝুঁকির জন্য যা যা করা দরকার তাকে সে কনফিডেন্স দেওয়া যে আপনি ঝুঁকি নেবেন, আপনি শহীদ হবেন, আপনার পরিবার 14 গোষ্ঠী দেখার দায়িত্ব আমাদের সবার। এদেশের মানুষ রক্ত বেঁচে হলেও সেই দায়িত্ব নেবে এবং সেই জায়গায় বৈষম্যগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার জওয়ান এবং সিপাহী যারা আছেন বিভিন্ন ফোর্সেসে। এরপর হচ্ছে আর্মস অ্যামুনিশন, নিজেদের ভিতরে জয়েন্ট ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া দরকার। আপনি দেখেছেন টার্কিশ ফরেন মিনিস্টার আসছিল গত কদিন আগে, তিনি কিন্তু অফার করেছেন ড্রোন বানানো থেকে শুরু করে আমাদের যা যা 4th জেনারেশন 5th জেনারেশনের আর্মস দরকার সেগুলো বানানো দরকার। মানুষ কিন্তু এখন আপনার ব্যক্তিকেন্দ্রিক যুদ্ধের প্রয়োজনীয়তা কমে গেছে। এই যে দেখেন আমেরিকা $30 বিলিয়ন যুদ্ধে খরচ করলো, সোলজার তো একজনও পাঠায় না ইরানে, না পাঠায় তো করছে। সেই মিজোরি থেকে আপনার বিমান পাঠাইছে, আনম্যান ড্রোন পাঠাইছে, F-35 পাঠাইছে ইরানে। অতএব আমাদের এই মডার্নাইজেশনটা দরকার। 79-80 সালেও কিন্তু রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু হুমকি দিয়েছিলেন যে আমি ফোর্স পাঠাবো এবং তারা তখন রোহিঙ্গাদেরকে ফেরত নিয়েছে। আমরা এখন পারি নাই কেন? কারণ এখন সামরিক শক্তির ভারসাম্যে বাংলাদেশ অনেক নিচে চলে গেছে। আমার এই যে বিশাল সমুদ্র আমি পাহারা দিতে পারছি না, এক্সপ্লোর করতে পারতেছি না। 2 পাশ থেকে বার্মা এবং ইন্ডিয়া এসে মানে হাজার হাজার কোটি টাকার গ্যাস তেল উঠায় নিয়ে চলে যাচ্ছে। আমাদেরটা এখন এক্সপ্লোরেশনই শুরু হয়নি। এক্সপ্লোরেশন আওয়ামী লীগ দিয়েছে, 2টা ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে গিয়েছিল। তারা শুধু এক্সপ্লোর করেছে আর বাংলাদেশকে রিপোর্ট দিয়েছে, পাওয়া যাচ্ছে না। কিন্তু একই কোম্পানি ভারতে আবার ওইখান থেকে আমার সীমানা থেকে ঠিকই তেল গ্যাস উঠায় নিচ্ছে। অতএব এই সিকিউরিটি প্রিপারেশনগুলো জাতি হিসাবে আমাকে নিতে